দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মানচিত্রে ৪ বছরের ব্যবধানে ঘটে গিয়েছে এক অবিশ্বাস্য ওলটপালট। ২০২২ সালে যে শ্রীলঙ্কা ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক সংকটে পড়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল, ২০২৬ সালের এই মাঝামাঝিতে এসে তারা বিশ্ব অর্থনীতিতে এক রূপকথার মতো কামব্যাক করেছে। অন্যদিকে সেই সময়ে বেশ সুবিধাজনক অবস্থানে থাকা বাংলাদেশ আজ ভুগছে দক্ষিণ এশিয়ার সবথেকে দীর্ঘমেয়াদী এবং তীব্র মূল্যস্ফীতি সংকটে। আজ আমরা খতিয়ে দেখব শ্রীলঙ্কার এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর রহস্য এবং তাদের দেউলিয়া হওয়ার কোন কোন লক্ষণ আজ বাংলাদেশের অর্থনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে। স্মরণকালের সবচেয়ে বড় ঋণের বোঝা, আকাশছোঁয়া মূল্যস্ফীতি আর শূন্যের কোঠায় নেমে যাওয়া রিজার্ভের ধাক্কায় ২০২২ সালের এপ্রিলে দেউলিয়া হয়ে যায় শ্রীলঙ্কা। তৎকালীন রাজাপাকসে সরকারের জনপ্রিয়তার লোভে নেওয়া বিবেকহীন কর ছাড়ের সিদ্ধান্ত রাতারাতি সরকারের রাজস্ব আয় প্রায় ৩০% কমিয়ে দেয়। তার উপর কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হুট করে রাসায়নিক সার নিষিদ্ধ করায় ধসে পড়ে দেশটির মূল চালিকা শক্তি, চা ও ধান উৎপাদন। ঠিক সেই মুহূর্তেই করোনা মহামারী আর জঙ্গি হামলার জোড়া আঘাতে বন্ধ হয়ে যায় বৈদেশিক মুদ্রার আয়ের দুইটি প্রধান উৎস, ট্যুরিজম এবং রেমিটেন্স। ফলে $৫১ বিলিয়ন বিদেশি ঋণ শোধ করতে না পেরে শ্রীলঙ্কা নিজেদের দেউলিয়া ঘোষণা করে, যা দেশটিকে ঠেলে দেয় এক চরম অরাজকতায়। কিন্তু ২০২৬ সালের আজকের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। দেউলিয়া দশা থেকে মাত্র ৪ বছর বয়সে শ্রীলঙ্কার এই পুনরুত্থান বিশ্ব অর্থনীতিকে তাকলে গিয়ে দিয়েছে। ২০২৫ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৫%। ২০২২ সালে সেখানে মূল্যস্ফীতি ৭০% ছুঁয়েছে। ২০২৬ সালের মাঝামাঝিতে এসে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে তা নেমে এসেছে মাত্র ৪ থেকে ৫.৫%। তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় $৭ বিলিয়ন কাছাকাছি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এর শর্ত মেনে কঠোর প্রশাসনিক সংস্কার, ধনীদের উপর ট্যাক্স বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ, প্রবাসী আয় ও পর্যটন খাতকে শতভাগ সচল করার মধ্য দিয়ে এই অবিশ্বাস্য সাফল্য পেয়েছে কলম্বো। ঠিক একই জায়গাতে চলে এসেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। সম্পূর্ণ দেউলিয়া না হলেও শ্রীলঙ্কার পিছনের বেশ কিছু মারাত্মক লক্ষণ আজ বাংলাদেশের অর্থনীতিতে স্পষ্ট। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালেও বাংলাদেশের মুদ্রাস্ফীতি ৭% উপরে, যা বর্তমানে পুরো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। দীর্ঘদিন ধরে বাজার সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে। কর জিডিপি অনুপাত, সরকারের রাজস্ব আয়ের ব্যর্থতা বাংলাদেশের ক্ষেত্রে চরম পর্যায়ে। পাশাপাশি মেগা প্রজেক্টের নামে চড়া সুদে বৈদেশিক ঋণ এবং ব্যাংকিং খাতের বিশাল অঙ্কের খেলাপি ঋণ আজ বাংলাদেশের অর্থনীতিকে ভিতর থেকে ফাঁপা করে দিয়েছে। হুন্ডি বা অবৈধ চ্যানেলে টাকা পাচারের কারণেও বাংলাদেশে গত কয়েক বছর ধরে ক্রমাগত রিজার্ভ সংকটে ভুগছে। বিশ্লেষকরা বলছে বাংলাদেশের অর্থনীতি এখনও ধসে পড়েনি, মূলত এর পোশাক খাত এবং বিশাল রেমিটেন্স প্রবাহের শক্ত ভিত্তির কারণে। তবে সংকট থেকে বাঁচতে শ্রীলঙ্কার মডেল থেকে বাংলাদেশকে দ্রুত শিক্ষা নেওয়া জরুরি। সস্তা জনপ্রিয়তার নীতি পরিহার করে ট্যাক্স নেট বাড়ানো, আইনি কঠোরতার মাধ্যমে হুন্ডি বন্ধ করে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনা, বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সুপ্রশাসন নিশ্চিত করাই হতে পারে বাংলাদেশের উত্তরণের পথ। একই সাথে ২০২৬ সাল থেকে শুরু হওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ সামলাতে এখনই ঋণ পুনর্গঠনের আলোচনা শুরু করা উচিত। শ্রীলঙ্কা প্রমাণ করেছে সঠিক ও ঘুরে দাঁড়ানো সম্ভব। এখন দেখার বিষয়ে বাংলাদেশ এই পথ থেকে কতটা শিক্ষা নেয়।